নমস্কার, শুভ সন্ধ্যা। কেটিপিএস প্রমোদ সংস্থা আয়োজিত নাট্যোৎসব 2026-এর এই সুন্দর সন্ধ্যায় সৃষ্টিশীল নাট্যকুশীলবের কচিকাঁচা শিল্পীবৃন্দ উপস্থিত সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম। দর্শক আসনে উপবিষ্ট শ্রদ্ধেয় তপন চক্রবর্তী জেঠু ও অন্যান্য জেঠু জেঠিমা, কাকু কাকিমা ও আমাদের বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা মজার অদ্ভুত নাটক পরিবেশন করব। বড়রা, তোমরা তো বুঝতেই চাও না আমরা কি চাই। আমাদের কষ্টটা কি? খালি পড়াশোনা পড়াশোনা আর ডাক্তার ইঞ্জিনিয়ার মার্কা কেরিয়ার। আমাদের যে দম বন্ধ হয়ে আসে, তোমরা দেখতে পাও না? আজ তোমাদের দেখাবো মজার মজার ঘটনা, আর সেখানেই তোমরা দেখতে পাবে নিজেদের একেবারে প্রতিবিম্বের মতো। জানো তো, নাটক যে সমাজের দর্পণ, কে আমাদের কথা বলেছিল বলো তো? হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের কচিকাঁচাদের দুর্দশার হাঁসফাঁস গল্পকথাই তুলে ধরব এই দর্পণের ফ্রেমে। তাহলে এখন সবাই দেখো আমাদের নাটক আহারে শৈশব। রচনা কলকাতার নান্দিকারের ছোটদের দ্বারা সৃজন। এই নাটকে অভিনয় করছে মহেশ্বরী সাহা ব্যানার্জি, সৃজিতা সেন, অরিন পান্ডা, আত্মিকা সিনহা, আদিত্রি মাঝি, শ্রিয়া বৈদ্য, অরিঞ্জয় কর্মকার, সৃজা সমাদ্দার, অশ্মি কয়াল, নন্দিনী মণ্ডল, ঐন্দ্রী সরকার, নৈরিতা বর্মন, দেবার্ঘ দাস, ঐশানী অঙ্কুরে, সৃজয় কুণ্ডু, রিয়া সাহু, স্বপ্নীল ব্যানার্জি ও অদিত্রি গোস্বামী। আমাদের নাটকে আবহ সৃষ্টি ও প্রদান করেছেন সন্দীপ বৈদ্য কাকু। আলো প্রক্ষেপণ করছেন পাপিয়া মণ্ডল কাকিমা ও তপন প্রামাণিক জেঠু। সুর প্রয়োগ করেছেন ঈশিতা ব্যানার্জি দিদিমণি ও কণ্ঠ দিয়েছে তমসা মণ্ডল ও সৃজনী মণ্ডল দিদি। বাদ্যযন্ত্রে আছেন সুমিত রায় কাকু, ঈশিতা ব্যানার্জি দিদিমণি ও মহাদেব দাস কাকু। এবং নাটকটি সম্পাদনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় দীপনারায়ণ মণ্ডল কাকু। উফ বাবা, কত লম্বা লিস্ট! ব্যাস, আর কথা নয়, এবার শুরু করছি নাটক। থুরি, একটা কথা বলতেই ভুলে গেছি। জেঠু জেঠিমা, কাকু কাকিমা, তোমরা তোমাদের মোবাইল ফোনগুলি সব সাইলেন্ট মোডে রেখো কিন্তু। অভিনয়ের মাঝে জোরে মোবাইল বেজে উঠলে নাটকটি খারাপ হয়ে যেতে পারে, তাই বললাম, কেমন? ব্যাস, এবার আমাদের নাটক শুরু করি। শুরু হচ্ছে আজকের নাটক আহারে শৈশব।
ছেড়ে দিতাম। কচু পাতার উপর জল ফেলতাম, সেই জল মার্বেল গুলির মতো পাতার উপর ডিস্কো নাচতো। তা দেখেই সারা সকাল কভার করে দিতাম। বিকেলে বিকেলে ঠেলা গাড়ির পেছন পেছন ছুটতাম। শরতের আকাশে মেঘের তৈরি দুর্গা, কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী দেখতাম। হাঁ করে দেখতাম মেঘগুলো কেমন জড়ো হচ্ছে, আবার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আম খেয়ে কিন্তু আমি লাঠিটা ফেলতাম না। কেন? কি করতে? ভেপু বানাতাম। সেই ভেপু দিয়ে রোজ নটার সাইরেন বাজতো। ভাঁ ভাঁ। ছেলে মানুষের কি আর শেষ আছে রে? তাহলে আমি কেন এসব করতে পারি না? সেটাই তো প্রশ্ন। কেন করো না এসব? বাবা বকে যে। তুমি যে বলেছিলে না গোবরে পোকা দিয়ে ঠেলা গাড়ি বানিয়ে দেবে, পরশুদিন দুটো গোবরে পোকা ধরেছি। ব্যাস, বাবা দেখতে পেয়ে পোকা দুটো ফেলে দিল। বললো ছেলে মানুষই একদম নয়, যাই করতে চাই বলে ছেলে মানুষই করবো না। তাহলে কবে ছেলে মানুষই করবো না তুমি? সেটাই তো প্রশ্ন। ছোট বয়সে ছেলে মানুষই করবে না তো কি বুড়ো বয়সে করবে? ছেলে মানুষই কি খারাপ দাদু? তুমি তো ছেলে মানুষই করতে চাও, তাহলে বাবা বকে কেন? বাবা বকে কারণ ছেলে মানুষই করতে সময় লাগে। তোদের তো সেই সময়টাই নেই। তাহলে কত পড়াশোনা, এই ফাউন্ডেশন কোর্স, অলিম্পিয়াড, আঁকা ক্লাস, যোগা ক্লাস, কম্পিউটার, কত কিছু। তাহলে এখন কি হবে দাদু? কি আর হবে, তোরা ছোটরা বুড়ো মানুষই করবি, আর আমরা বুড়োরা ছেলে মানুষই করবো। দূর, তাই আবার হয় নাকি? হয় হয়, তাই তো হয়েছে। আমার ভয় আমাদের পৃথিবীতে সেই রকম কাণ্ড কিছু না ঘটে যায়। যা দিনকাল পড়েছে, যাকে তোর ওই সব কথা শুনে কাজ নেই। কেন দাদু, কি হয়েছে? বলো না আমার, বলো না। আরে আরে তুই বুঝবিও না, বিশ্বাসও করবি না। আমি বিশ্বাস করবো, বলো না আমায়, বলো না। শুনবি? শুনবো শুনবো শুনবো। কাউকে বলবি না বল? না। সত্যি 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 সত্যি। আমার নাম কি? কেন? প্রফেসর বিনোদ রঞ্জন দাস শর্মা। কিসের প্রফেসর? ফিজিক্স। কি করতাম? দাদু, তুমি নাকি মানুষের মতো কি সব রোবট বানাতে? আর কি করতে? গবেষণা করতাম। সেই গবেষণা করতে গিয়েই তো আমি অদ্ভুত দুনিয়ার খোঁজ পেলাম। কোন দুনিয়া? কি হয় সেখানে? সেখানে ছোটরা বুড়ো আর বুড়ো মানুষরা ছোট। সে কি গো দাদু? তাই আবার হয় নাকি? হয় হয়, তাই তো হয়েছে। তুমি দেখেছো? আমি দেখিনি, তবে আমার রোবট আমাকে সব বলেছে। কোনটা? তোমার ল্যাবের টেবিলে যেটা রয়েছে? ওইটা নয়, এটা কাপড় চোপড়ে মুড়ে আলাদা করে রাখা আছে, ওরা কেউ দেখিসনি। ও রোবটটা পারে সেই অদ্ভুত নিয়ে যেতে? শুধু নিজে নয়, আমাদের সবাইকে নিয়ে যেতে পারে। মানে চাইলে তোমাকে আমাকেও নিয়ে যেতে পারে সেই অদ্ভুত দুনিয়ায়? পারে বই কি, তবে ওর কথা শুনতে হবে। কি করতে হবে? প্রথমে স্টার্ট করতে হবে। স্টার্ট করলেই সেই রোবট একেবারে মানুষের মতো নাচতে শুরু করবে। তার সঙ্গে যারা যারা আছে তাদেরকেও ওর তালে তালে নাচতে হবে। তারপর রোবট সিগন্যাল দেবে। সিগন্যাল দেওয়ার পর 3 বার বলতে হবে আমরা অদ্ভুত দুনিয়ায় যেতে চাই। ব্যাস। ও দাদু, আমি যাব, চলো না। যাবি? যাবি? তবে চল। বাহ, তুমি এখানে? কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টার সময় আড্ডা মারা হচ্ছে। কি বলেছিলাম তোমাকে? বিকেল 5টা থেকে পড়তে বসে যাবে। 3টে সাবজেক্টে ফেল, তুমি লজ্জা করে না? চলো চলো। দাঁড়াও, তোমার ঘরে এই ব্যাগটা ছিল, এতে কাঠ, হাতুড়ি, বল বিয়ারিং, পেরেক সব ছিল। কি হবে এগুলো দিয়ে? কি হবে? ওগুলো তো আমার। দাও দাও না, দাও দাও। আগে বলো কি হবে? গাড়ি বানাবো। তোমাকে না বলেছি একদম এসব করতে না, রাস্তার ছেলেদের মতো। কিন্তু ওগুলো তো আমার। দাও 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 না। একদম ছেলে মানুষই করবে না, সব ফেলে দেবো আমি সব। ছেলে মানুষেরা না একটা সীমা থাকে। চলো। আর বাবা, তোমারও বলিহারি, সন্ধ্যে 6টা অব্দি ওর সঙ্গে বসে আড্ডা মারছো। আজ তোমার আশকারা পেয়ে ও গোল্লায় যাচ্ছে।
রঙ্গ আজব দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ আজব দুনিয়ায়, হেথায় শিশুরা সব বৃদ্ধ হয়ে মরে, আর 8 বছরেই বাতের ব্যথায় ধরে, হেথায় শিশুরা সব বৃদ্ধ হয়ে মরে, আর 8 বছরেই বাতের ব্যথায় ধরে, অম্বল আর বদ হজমে পিত্তশুলার চক্ষু শুলে হাই পাওয়ারের চশমা এঁটে কলকে হুকো ধরে, অম্বল আর বদ হজমে পিত্তশুলার চক্ষু শুলে হাই পাওয়ারের চশমা এঁটে কলকে হুকো ধরে, ভাই রে ভাই রে ভাই রে কতই রঙ্গ আজব দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ আজব দুনিয়ায়। এতক্ষণ আমার শিশু দিকটা গাইলো। তার মানে ভাই গাইলো, এবার জেঠু গাইবে। গাইবো বই কি, গাইবার জন্যই তো ছটফট করছি। এই আজব দুনিয়ার শিশুরা সবাই ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, অম্বলে ভুগে ভুগে কম্বলে ঠাই, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, বাপগুলো যত সব প্যান্ট শার্ট পরে, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, চিড়িয়াখানার পিকো পার্ক ঘোরে, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, কচি কচি ছেলেগুলো মন্দিরে যায়, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, ঠাকুরের নাম করে জীবন কাটায়, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, শৈশব হলো হায় বিভীষিকাময়, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, বয়স বাড়লে তবে রোগ ভোগ যায়, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, উল্টা পুরাণ ভাই উল্টা পুরাণ, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, আজব দুনিয়ার উল্টা পুরাণ, ডুবি ডুবি ডাব ডাব, ডুবি ডুবি ডাব ডাব, আজব দুনিয়ার শিশুরা সবাই ডুবি ডুবি ডাব ডাব, 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 ডুবি ডুবি ডাব ডাব। এই লাল শোন শোন, এখানে কি লেখা আছে বলতো? আদর্শ বুনিয়াদি শিক্ষায়তন, বুঝলে? মানে ছোটদের স্কুল। চল এক কাজ করি, ওই গাছটার আড়াল থেকে স্কুলের ছেলে পিলেদের কাণ্ড কারখানা দেখি, চল। ক্লাস 3 আমি যার যার নাম ডাকবো তার বাইরে এসে দাঁড়াবে। রোল নাম্বার 4 তরুণ সাহা। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 22
বাবাকে কেউ তুই তোকারি করে? ছি লাল, কান ধরো, কান ধরো। কান ধরবো মানে? তর্ক করো না, কান ধরো, কান ধরো। আচ্ছা ধরছি। এবার ভেতরে যাওয়া যাক। ও দাদু, চার ধার তো ফাঁকা, লুকোবো কোথায়? আরে লুকোতে হবে না, চল এক কাজ করি, ওই গাছটার পাশে বেঞ্চটায় গিয়ে বসি। আর মনে রাখবি আমরা এখানে বেড়াতে এসেছি, তুই আমার বাবা আর আমি তোর ছেলে, বুঝেছিস? বুঝেছি, বুঝেছি। তাহলে পানুবাবু কবে ক্যাপ্টেন হবে? আজ পানুবাবু হোক, কাল আমি হব। আচ্ছা আচ্ছা, বেশি না বকে, তাড়াতাড়ি বলুন তো আজকে কি কি খেলা হবে? হ্যাঁ, আজকে সবার প্রথমে রুমাল চোর খেলা হবে। আর প্রথম চোর হব আমি। অমনি আপনি চোর হবেন? হবে না, আমি চোর হব। ছেড়ে দিন খগেন বাবু, আজ ওই প্রথম চোর হোক। আচ্ছা, তাহলে রুমাল চোরের পর কি কি খেলা হবে? রুমাল চোরের পর স্লিপে চড়া হবে, তারপর দোলনায় ওঠা হবে, তারপর ঢেকি চাপা হবে। তাহলে দোলনায় কিন্তু আমি প্রথম বসবো। না না, আজকে আমি ক্যাপ্টেন, প্রথমে আমি বসবো। খুব সেলফিশ, এরকম করে খেলা যায়? কি? আপনি আবার আমাকে সেলফিশ বললেন? যান, আপনার সঙ্গে আর খেলবই না। তাহলে তো হয়েই গেল, আর খেলা হবে না। আরি আরি আরি, কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, তোরা যা পারিস কর। দূর, এটা কি হচ্ছে কি? এভাবে তো কোনো খেলাই হবে না। চলুন চলুন, এর থেকে ভালো আমরা সবাই মিলে দোলনা চড়তে যাই। এই, আমি কিন্তু ক্যাপ্টেন, প্রথমে আমি চড়বো। কি হলো নবীন, কাঁদছো কেন? পার্কের এক জায়গায় গিয়ে চুপ করে বসো। কি হলো সবুজ, মনিকা, সুমিতা, তোমরা কাঁদছো কেন? তোমরা পার্কের এক জায়গায় গিয়ে চুপ করে বসো। আমাদের খেলা হয়ে গেলে একসঙ্গে বাড়ি ফিরে যাবো। তোমরা কোথাও এক জায়গায় চুপ করে বসবেও না, আমাদের সঙ্গে খেলবেও না, অথচ খালি কাঁদবে আর বায়না করবে। এভাবে আমরা খেলবো কি করে? আমাদের মন্দিরে দিয়ে এসো না, আমরা একটু সংকীর্তন করব। কতদিন মন্দিরে যাইনি। হ্যাঁ হ্যাঁ, আমরা মন্দিরে যাব। কতদিন মন্দিরে যাইনি। হ্যাঁ হ্যাঁ, আমরা মন্দিরে যাব। কতদিন মন্দিরে যাইনি। তোমরা এমন বায়না করছো কেন? ওই দেখো, তোমাদের মতন একজন বাচ্চা বাবার সঙ্গে চুপ করে বসে আছে। এই বাচ্চা, তোমার নাম কি গো? আমার নাম আমার নাম বিনোদ রঞ্জন। কি তোতলাচ্ছ? পরিষ্কার করে নিজের নামটাও বলতে পারছো না? ওর নাম লাল। আপনি কি ওর বাবা? আগে হ্যাঁ। ও বেশ শান্ত, খুব ভদ্র, চেহারাও বেশ লম্বা, খুব ভালো ছেলে। হ্যাঁ, ও খুব ভালো ছেলে, আমার সোনা ছেলে। ওই দাঁড়াতে দেখে শেখো, আমরা খেলে এসে তোমাদের মন্দিরে নিয়ে যাব। না না, আগে আমাদের মন্দিরে নিয়ে সব, তারপর খেলবে। আমরা ততক্ষণ সংকীর্তন গাইবো। আমাদের আগে মন্দিরে দিয়ে আসো। পানুবাবু, খগেনবাবু, বজুবাবু, আপনারা গিয়ে দোলনা চড়া শুরু করুন। আমি ওদের চারজনকে মন্দিরে বসিয়ে দিয়ে আসি। হ্যাঁ, তাই ভালো। চলুন।
আমাদের পল্লীর 5 বছরের ছেলে নবীন সুর। আজ এদের শিশু দিবস, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ও দাদু, এদের কাণ্ডটা একটু দেখি চলো। তাহলে তো আমাকে আবার ওই বাচ্চাদের দলে ভিড়তে হবে। হ্যাঁ, তুমি ওদের মাঝে মিশে যাও, আমি আলাদা হয়ে যাই। ঠিক আছে। এখন শিশুদের সম্মিলিত গান। আজ শিশু দিবস। সমস্ত শিশুদের উদ্দেশ্যে জানাই, তোমরা গান গেয়ে ওঠো। যে যেখানে আছো কণ্ঠ ছেড়ে গান গাও। আজ তো তোমাদেরই দিন। রেডি? 1 2 3 স্টার্ট। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ভুলেও যেন ছেলে মানুষই না করি শৈশবে। ভুলেও যেন ছেলে মানুষই না করি শৈশবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ভুলেও যেন হই হল্লা না করি শৈশবে। ভুলেও যেন হই হল্লা না করি শৈশবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ভুলেও যেন বেহিশেবি না করি শৈশবে। ভুলেও যেন বেহিশেবি না করি শৈশবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ভুলেও যেন বায়নাক্কা না করি শৈশবে। ভুলেও যেন বায়নাক্কা না করি শৈশবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি হে, 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 হরি হরি। আজ শিশু দিবসের প্রাক্কালে এখানে উপস্থিত সবচাইতে কচি শিশু নবীনকে কিছু বলতে অনুরোধ করছি। আমাকে আবার কেন? আমি কি বলবো? তোমার যা ইচ্ছে। এই বড় হয়ে কি হবে, কি খেতে ভালোবাসো, কি খেলতে ভালোবাসো, এই সব বলো বলো, কোনো ভয় নেই। নমস্কার প্রধান অতিথি ও আমার বন্ধুরা। আজ শিশু দিবস, তাই আমরা শিশুরা খুবই আনন্দিত। আমি আমাদের পক্ষ থেকে এই উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আমাদের শিশুদের পক্ষ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। ললিপপ উপহার দিতে চাই। এই ললিপপ আমি আগে নেব। না, আমি আগে নেব। না, আমি আগে নেব। না, আমি আগে নেব। আমি আগে নেব। আপনারা হই হল্লা করবেন না। আপনারা হই হল্লা করবেন না। সবাইকে একটি করে ললিপপ দেব। মনিকা, তুমি উনাদের ললিপপ দাও।
স্বাস্থ্য নিয়ে কিছু মূল্যবান পরামর্শ আমাদের বলবেন। ডাক্তার বসু, প্লিজ প্লিজ আসুন, আপনার মূল্যবান পরামর্শ আমাদের বলুন। ডাক্তার ম্যালেরিয়া বসু নিপাচাক নিপাচাক ম্যালেরিয়া বসু দূর হটো দূর হটো ম্যালেরিয়া বসু দূর হটো দূর হটো ম্যালেরিয়া বসু দূর হটো দূর হটো। তোমরা এখন চিৎকার করছো কেন? এদেশে তো বাচ্চারা প্রতিবাদ করে না, কোনো ব্যাপারেই তো কোনো কথা বলে না। তাহলে তোমাদের আজ কি হলো? তোমরা ডাক্তারের কথা শুনছো না কেন? কাকু আপনি তো জানেন এই দেশে কজন মাত্র শিশু আমরা বেঁচে আছি। গত কয়েকদিনে কয়েকশো শিশু টপ করে মারা গেছে। খুবই দুঃখের, আমরাও ভীষণ কষ্ট পেয়েছি, কিন্তু কি আর করবো বলো? তোমাদের তো বলেছি কোনো রকমের রোগ ভোগ নিয়ে 30 বছর অবধি কাটিয়ে দিলেই তোমাদের মুক্তি। তারপর আর রোগ ভোগ থাকবে না। জরা ব্যাধি, কুচকানো চামড়া, সাদা চুল সব উধাও। সবাই তখন তর তাজা শক্ত সমর্থ হয়ে উঠবে। কিন্তু 30 বছর অবধি পৌঁছালে তবে তো। আমরা তো 10-12 মধ্যেই মরে ভূত হয়ে যাচ্ছি। বড় হয়ে ছেলে মানুষই করার সুযোগ পাচ্ছি কোথায়? হ্যাঁ আমরা বড় হয়ে ছেলে মানুষ করার সুযোগ পাচ্ছি কোথায়? হ্যাঁ আমরা বড় হয়ে ছেলে মানুষ করার সুযোগ পাচ্ছি কোথায়? কচি কচি শিশু ভাইয়েরা, তোরা সবাই আমার নিজের সন্তানের মতো। আমি তোদের ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমার কথা তোরা শোন, আমাকে বলতে দে। ঠিক আছে তোমরা সবাই চুপ করো। বলুন আপনি কি বলবেন বলুন। আমার প্রিয় কচি কচি শিশু ভাইয়েরা, আজ আমাদের সামনে এক বড়ই দুর্দিন এসেছে। তাই সব কথা আমি খোলাখুলি বলতে চাই। আমার প্রিয় কচি কচি শিশু ভাইয়েরা, এটা আমাদের আজব দুনিয়া। এই ব্রহ্মাণ্ডে আরো অনেক দুনিয়া আছে, কিন্তু সেসব দুনিয়া থেকে এ দুনিয়া আলাদা। এখানে জন্ম থেকেই বার্ধক্য, জরা ব্যাধি, রোগ ভোগ শুরু হয়। বছর 30-এ পৌঁছলে তবে এটা থেকে মুক্তি। অন্য দুনিয়ায় কিন্তু আলাদা। সেখানে ছোট বয়স থেকেই এসব রোগ ভোগ থাকে না। বছর 30-35-এর পর শরীরে রোগ ভোগ, জরা ব্যাধি বাসা বাঁধে। রাইট, একদম ঠিক। কিন্তু খোকা, তুই এসব জানলি কি করে? আগে আমি জানলাম, আগে আমি শুনেছি, আগে মানে আমি ডাক্তারি পড়ি, মানে আমাদের পড়তে হয়। তাই বুঝি? মিথ্যে বলিস না। এ দেশের একমাত্র ডাক্তার আমি, আমাকেই ডাক্তারি পড়তে হয়। কই তোকে তো কখনো ক্লাসে দেখিনি। আগে আমি প্রাইভেটে পড়ি। প্রাইভেটে? তাই বুঝি? কার কাছে? কার কাছে? বাবার কাছে পড়ি। কে তোর বাবা? আগে এই লাল বল না, ছুরি বাবা লাল বলো না। আপনি ওর বাবা? আগে হ্যাঁ, আপনি ওকে ডাক্তারি পড়ান? মানে ব্যবসার ফাঁকে সময় পেলে ডাক্তারি কমন সেন্সটা বোঝাই আর কি। কিরকম? কিরকম আবার কিরকম? কিরকম? ওই স্বাস্থ্যই সম্পদ, জলের আগাম জীবন, নখ কাটবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই সব। আপনি কোথায় ডাক্তারি পড়েছেন? আপনি কোথায় পড়েছেন? আজব দুনিয়া মেডিকেল কলেজে। আমি ওখানে। ওই আপনাকে তো ওখানে কখনো দেখিনি। আমি সিনিয়র। আপনার বয়স কত? 63। অনেক জুনিয়র, আমার 73। এইসব কি হচ্ছে কি? আমরা বাড়ি চলে যাবো। তোরা বস বস। যে কথা বলছিলাম, অদ্ভুত এক রোগ এদেশে এসে আমাদের শিশুদের নিশ্চিহ্ন করে দিচ্ছে। আজ সারা দেশে এই কজন মাত্র শিশু তোরা বেঁচে আছিস। রোজ শিশু মরছে, রোজ। আর দোষ হচ্ছে আমার। কিন্তু শিশুরা মরছে কেন? কারণ কি? রাতের পর রাত জেগে আমি একটা উত্তর পেয়েছি। অন্য দুনিয়ার কোনো কচি মনের শিশু এ দুনিয়ায় ঢুকে পড়েছে। এই সেরেছে, তাই নাকি? হ্যাঁ তাই। আর সেই শিশুর থেকে উত্তেজনার জীবাণু আমাদের শিশুদের মধ্যে সংক্রামিত হচ্ছে। তারপর তারপর আর কি? আমাদের দুনিয়ার শিশুরা অন্য দুনিয়ার শিশুর মতো ছুটতে, ছেলে মানুষই করতে, হই হল্লা করতে চাইছে। চাইছে আমাদের মতো
শিশুহীন। আমরা মরে গেলে এদের শেষ হয়ে যাবে। চক্রান্ত, এ ভীষণ চক্রান্ত। কাদের চক্রান্ত? অন্য গ্রহে। এই এই তুই দাঁড়া, তুই বেঁচে আছিস কি করে? আগে আমি আগে ভগবানের কৃপায় ইউরেকা, ধরতে পেরেছি। এই সেই অন্য গ্রহের শিশু নয় তো? এদেরকে মারছে, জীবাণু ছড়াচ্ছে। এই সেই, এই সেই। এই তুই এদিকে আয়। না না, আমি অন্য দুনিয়ার হতে যাবো কেন? আমার সদ্য পুরুষ এই দুনিয়ার। এই রাত বললাম চুরি বাবালাল, বলো না। না, ও নয়। ঠিক বলেছেন, আমি নই, অন্য কেউ। ও নয় কেন ডাক্তার? মাথা মোটা, এইটুকু বুঝতে পারছো না? অন্য দুনিয়ার শিশু আমার মতো দেখতে হবে কেন? ওরা তো তোমাদের মতো দেখতে হবে। রাইট, সে তো আমাদের মতো দেখতে হবে। তার চুল কালো হবে। রাইট, আমাকে দাড়ি কম নেই। রাইট, সে প্যান্ট শার্ট পরে। কি হলো? আমাদেরকে দিয়ে যাচ্ছেন কেন? আমি কি করলাম? আরে আরে, কোত্থেকে তেরে আসছেন কেন? ও আমার বাবা, আমরা বাড়ি যাবো। বাড়ি যাবে বই কি? একদম জমের বাড়ি পাঠাবো তোদের। এতগুলো শিশু খুন করেছিস তোরা, ওর মধ্যে সব রোগের জীবাণু আছে। ছেলে মানুষই। বাই ডাক্তার। ওই হলদার। বলা কিন্তু মারুন ওকে। কি করবো রে লাল? ধরা পড়ে গেলাম তো। ছোটটাকে ছেড়ে দে, ছোটটাকে মার। ভয়ানক জীবাণু। বিষাক্ত জীবাণু। মার ওকে। 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 রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল। দাদু রিমোট কন্ট্রোল চালু করে দাদু। মরে গেলাম। মেরে ফেললো আমায়। মেরে ফেললো। ও দাদু, রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল, দাদু রিমোট কন্ট্রোল, দাদু রিমোট কন্ট্রোল চালু করে দাদু। মরে গেলাম, মরে গেলাম। এই তো আমি। শান্ত হ। কি হয়েছে তোর? ভোর রাত থেকে সেই একই চিৎকার চলছে। রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল। ভোর রাত থেকে? ডাক্তারবাবুকে একবার ডাকলে হতো না? গো, তুমি একবার ডাক্তার বাবুর কাছে যাও না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ওই আবার ছটফট করছে। এক্ষুনি চিৎকার করবে। লাল, এ লাল, কি হয়েছে রে? কি কষ্ট হচ্ছে রে? আমি আর কোনোদিনও ছেলে মানুষই করবো না। বায়নাকে করবো না। হইহল্লা করবো না। করে দিল না, করে দিল না। দাদু, ও দাদু, বল। দাদু। এই তো আমি। দাদু, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। এরা কেউ কিচ্ছু বিশ্বাস করছে না। লাল, এই লাল, কান ধরো, কান ধরো। কে কান ধরবে? আমি? আমি? তর্ক করো না, কান ধরো, কান ধরো। আচ্ছা আচ্ছা, ধরছি ধরছি। এ তো একদম ভুল বকছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার মিসেস শর্মা? মিস্টার শর্মা বললেন লাল নাকি সকাল থেকে উঠেই অদ্ভুত আচরণ করছে। কি হয়েছে? অসুখটা কি? রোগীর লক্ষণগুলো একবার বলুন তো। আমার সেজ ভাইপোর একবার এইরকমই হয়েছিল। হোমিওপ্যাথি দিতেই সেরে গেল। নেভার, কখনো না। হোমিওপ্যাথি করবেন না। হাহ, কতগুলো চিনির গুল্লি। ওদের কিচ্ছু হয় না। কিছু হয় না, কিছু হয় না। জানেন, নেহেরু, গান্ধী, সুভাষ বোস এরা সবাই হোমিওপ্যাথি খেতেন। বাজে কথা, বাজে কথা, একদম বাজে কথা। আয়ুর্বেদ, আয়ুর্বেদ হলো আসল। একেবারে কি? আমি বাজে কথা বলছি? ইউ লায়ার, ইউ স্টুপিড। সেলফিশ, সেলফিশ, এরা সব করে সেলফিশ। লাল, ঠিক কি হচ্ছে কি লাল? তুমি জানো না, এরা রোজ ট্রেনের জানলা ধারে বসে নিয়ে ঝামেলা করে, ললিপপ নিয়ে মারপিট করে, আমাদের বুড়ো বানিয়ে নিজেরা নিজেরা ছেলে মানুষই করে। লজ্জা করে না? এটি এ তো আমাদের ইনসাল্ট করছে। ছি ছি, এ তো মহাডাকু ছেলে, বড়দের সম্মান করতে জানে না। সরি সরি, আপনারা কিছু মনে করবেন না। আসলে জ্বরের ঘরে যা তা বকছে। বাচ্চা ছেলে তো। আসুন ডাক্তার বাবু, আসুন, আসুন। দেখুন তো কি হলো আমার ছেলেটার। এখন কি ঘুমোচ্ছে? না, মাঝে মাঝে চিৎকার করে আবোল তাবোল বকছে, আবার পরক্ষণে
দেখছি। দেখি বাবা লাল, হাতটা দেখি। জিভটা দেখি লাল, চোখটা দেখি। এমনিতে তো সব ঠিকই আছে। লাল, ও লাল, বেরিয়ে বসু, নিবাদ যা, বেরিয়ে বসু, দূর হটাও। কি হচ্ছে নাকি? এসব কি যাতা বকছো? ঠিক আছে ঠিক আছে, আপনি বকবেন না, আমি দেখছি। লাল, ও লাল, বলো তো বাবা তোমার কি কষ্ট হচ্ছে? আমার কোনো কষ্ট নেই। আমার মতো ছেলে মানুষই বাবাই নাক্কা হলা জীবনও নেই। আমি সম্পূর্ণ সুস্থ। বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ সুস্থ। আমি আর কোনোদিন ছেলে মানুষই করবো না। বাবা, আমি আর কোনোদিন ছেলে মানুষই করবো না। সত্যি বলছি, কোনোদিন করবো না। আপনারা কি ওকে খুব শাসন করেন? হ্যাঁ, তা একটু করা হয়। ওর মা বাবার খুব শাসন। ও তাই বলুন। না, এখন যা দিনকাল পড়েছে, একটু শাসন না করলে উচ্ছন্নে যাবে যে, তাই। ছেলে মানুষের জীবাণু, অদ্ভুত। হই হল্লার জীবাণু, অদ্ভুত। এরকম জীবাণুর নাম তো বাপের জন্মে শুনিনি। ওই কথাগুলোই সারাদিন বলছে। কেন বলুন তো? আর বলছে কখনো ছেলে মানুষই করবে না, হই হল্লা করবে না, এই সব। ও, এইবার ধরতে পেরেছি। আপনাদের শাসনের ঠেলায় ওর সব ছেলে মানুষই বন্ধ, অথচ মনের ভেতর ছেলে মানুষই ইচ্ছে। এই দুয়ের ঠেলায় বেচারি কষ্ট পাচ্ছে, দুঃস্বপ্ন দেখছে। তাহলে এখন কি হবে? কি আবার হবে? প্রাণ খুলে ছেলে মানুষই করতে দিন, দৌড়ঝাঁপ করতে দিন, হই হই করে হাসতে দিন। দেখবেন সব রোগ উধাও। ছেলেগুলোকে তো আপনারা বুড়ো বানিয়ে তুলেছেন। এসব তো তারই লক্ষণ। আমিও তাই বলি, কচি বয়সে ছেলে মানুষই করবে না তো কি আমার মতো বুড়ো বয়সে করবে? বুড়ো বয়সেও ছেলে মানুষই করা যায়, আমরা তো অনেকেই করি। আপনি কি বলেন মজুবাবু? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি ছেলে মানুষ করি? হ্যাঁ, করি। আমার অফিস আছে। খুব সেলফিশ আছে, জানেন তো? লোকের ভালো একদম দেখতে পারে না। একটু আগেই আপনাদের সম্পর্কে যা তা বলছিল। পানুবাবু, আপনার অফিস নেই? হ্যাঁ, তাহলে বেরিয়ে পড়ুন, দেরি হয়ে যাবে যে। সেলফিশ! দেখলেন তো, বুড়ো বয়সেও কেমন ছেলে মানুষই করা যায়। যাকগে, লাল, ও লাল, দাঁড়াও, চিৎকার করবে না। তোমার মধ্যে কোনো রোগের জীবাণু নেই, তুমি সম্পূর্ণ সুস্থ। এখন থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, কেউ বারণ করবে না। কেন? কারণ তোমার এখন ছেলে মানুষই করা দরকার। না, বাবা বকবে। না, বাবা বকবে না। কি আপনি বলুন? আপনি যখন বলছেন, তবে তাই হোক। সত্যি? ইয়াহু! ওই দেখুন, ওর সব রোগ সেরে গেছে। এখন থেকে যা ইচ্ছে তাই করতে দিন, কিচ্ছু বারণ করবেন না। যান, দৌড়ে নিয়ে আসুন ওর খেলনাগুলো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হিরে লাল, তার মানে আজ থেকে সকালে ফুটবল, চলবে চলবে। বিকেলে ঘুড়ি, চলবে। আর রাতের বেলা টিভি চলবে। ব্যাস, আমার ছুটি। এখন থেকে একটাই ওষুধ চলবে, ছেলে মানুষই। একদম বন্ধ করবেন না কিন্তু। চলি রে লাল, চালিয়ে যা, খুব করে ছেলে মানুষই চালিয়ে যা। একদম বন্ধ করবি না কিন্তু। চালিয়ে যা, খুব করে চালিয়ে যা। দাদু,
হ্যালো, হ্যালো। আপনারা দেখলেন কেটিপিএস প্রমোদ সংস্থা আয়োজিত সৃষ্টিশীল নাট্য কুশীলব পরিবেশিত নাটক আহারে শৈশব। অভিনয় করেছিল আমাদের টাউনশিপের কচিকাচারা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, তোমরা আরো বড় হও, এইটুকুই বলবো। আমরা মঞ্চে ডেকে নেব সৃষ্টিশীল নাট্য কুশীলব অর্থাৎ আহারে শৈশব নাটকের পরিচালক নির্দেশক দীপনারায়ণ মণ্ডল এবং বিভিন্নভাবে সাহায্য করেছিলেন যারা, তাদের সকলকে মঞ্চে ডেকে নেওয়ার জন্য আসার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে দীপনারায়ণের হাতে মাইক্রোফোনটি তুলে দেব, তার কারণ আগে পরিচয় করাতে অনেক সময় লেগে যাবে। দীপনারায়ণ কিছু বলে নিক, সবার সঙ্গে কে কোন ভূমিকায় অভিনয় করেছে একটু পরিচয় করিয়ে দিক আগে, তারপরে আমরা স্মারক দেব। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা নেই, রাত হয়ে গেল প্রায়। তো আমি সবার আগে ডেকে নেব আমার নেপথ্যে যারা এই নাটকে যারা সহযোগিতা করেছে তাদের আমি একবার ডেকে নিচ্ছি, তারপর পরিচয় করাচ্ছি। পৌলমী গোস্বামী, ওরা অন্তরালে থাকতে চেয়েছিল কিন্তু আমি দিইনি, কারণ ওদের এই যে এখন যা করেছে পেছনে আপনারা দেখেছেন, যখন লাইট অফ হয়েছে তখন যা করেছে, এটা না হলে নাটকটা সম্পূর্ণ হতো না। তো ওদের ভূমিকা একটুও খাটো নয়, সেই জন্যই ওদের ডেকে নেবো। এদিকে উর্মিলা বাগ, উর্মিলা এসো। আর সঙ্গতে একদিনের মানে মহাদেব মানে একদিনের কি বলবো তালিম আর কি, আমাদের সুমিত রায় দা, তপন প্রামাণিক লাইটের, আর সন্দীপ বৈদ্যদার আবহ নিয়ে কোনো কথা হবে না আর কি, আমার খুব বিশ্বাস। আচ্ছা, এবার আমরা পরিচয় করি এদিকে যারা কণ্ঠশিল্পী, তমসা মণ্ডল আমার মেয়ে, সৃজনী মণ্ডল আমার মেয়ে, আর এই যে গানগুলো হয়েছে তার যে সুরারোপ করা হয়েছে সেটা করেছে আমাদের দিদিমণি ঈশিতা ব্যানার্জি। আচ্ছা, আমাদের প্রথম এই দিক থেকে হচ্ছে ঘোষক, বলো নাম বলো। ঐন্দ্রী সরকার। হচ্ছে ব্যোমকেশ বাবু এবং সভাপতি নন্দিনী মণ্ডল। হচ্ছে ডাক্তার ম্যালেরিয়া বসু। নৈরিতা বর্মন। এ হচ্ছে খগেন বাবু। শ্রিয়া বৈদ্য। এ হচ্ছে খোকা মল্লিক। অরিন পান্ডা। আর এ হচ্ছে নবীন। আত্মিকা সিনহা। আচ্ছা, এ হচ্ছে সুমিতা। মহেশ্বরী শাহ ব্যানার্জি। আচ্ছা, এ হচ্ছে মনিকা। সৃজিতা সেন। মূল চরিত্রে দাদু। অদিত্রী গোস্বামী। আচ্ছা, এটা হচ্ছে লাল। স্বপ্নীল ব্যানার্জি। এ হচ্ছে তালুকদার। অরিঞ্জয় কর্মকার। আচ্ছা, এ হচ্ছে সবুজ সাহা নাকি, সবুজ সাহা। আদিত্রি মাঝি। আছে পানু বাবু। অশ্মি কয়াল। এ হচ্ছে গজু বাবু। সৃজা সমাদ্দার। আচ্ছা, এ হচ্ছে লালের বাবা। সৃজয় কুণ্ডু। হচ্ছে লালের মা এবং রোবটকে আমরা চিনতে পারিনি, এই হচ্ছে রোবট করে আবার মা করেছে। ঐশানী আঙ্কুরে। আছে রিয়া কি গার্ড, আজব দুনিয়ার গার্ড। রিয়া সাহু। আর হচ্ছে মন্টু বাবু। দেবার্য দাস। এই নিয়ে এবারে নাটক আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি সেটা আশা করি বোঝাতে পেরেছি নাটকের মাধ্যমে। এখন অবস্থা খুব খারাপ, খুব কষ্ট হয় আমাদের, আমরা যারা নাট্য চর্চা করি, সংস্কৃতি চর্চা করি, তারা ভালো করে দেখতে পায় জিনিসটা যে কি হচ্ছে আর কি, কোথায় যাচ্ছি আমরা। বাচ্চাগুলোর মানসিক যে কি বলবো মানে বেঁকে চুড়ে যাচ্ছে, ভেঙে চুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যেরকম হওয়া উচিত সেরকম থাকছে না, আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে। তো এটা সময়ের দাবি, কোন দিকে যাবে, কিন্তু আমরা চাইবো যেন আমরা সেই সুন্দর একটা মন, সুন্দর একটা শৈশব বাচ্চাদের মধ্যে থাকুক, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আপনারা বলবেন, অনেক রাত হয়েছে, বেশি কিছু বলবো না। তপনবাবু আছেন, উনি তো নিশ্চয়ই আমাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেবেন, আমরা যাতে আগামী দিনে আরও ভালো করতে পারি এই আশা রাখি। আর সবাইকে আমার ধন্যবাদ।
এগিয়ে চলুক, নাট্যচর্চা চলুক। আপনাদের সহযোগিতা কাম্য, মানে আপনাদের বাড়িতে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের এরকমভাবে সংস্কৃতি চর্চায় রাখুন। নাটক, গান না হলে তার সেই বাচ্চার মনের সুস্থতা, মনের সুন্দর বিকাশটা হবে না আর কি, হয় না। আর আমাদের যেদিকে আমরা যাচ্ছি, উন্নত প্রযুক্তি এসেছে, ভোগবাদীর চূড়ান্ত জায়গায় চলে গেছি, তো সেখানে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আর কি আগামী দিনে, আমাদের খুব ভয় লাগে। সেই জন্য আমরা চেষ্টা করে চলেছি যে বাচ্চাদের যেন সুন্দর করে বড় করতে পারি, তারা এই শৈশবে সুন্দর করে বড় হতে হয়ে ভালো মানুষ হয়, এই আশা। আসুন সবাই হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ দীপনারায়ণ মণ্ডলকে। অবশ্যই আমি তপনবাবুকে ডাকবো, তবে বিচার করতে বলবো না আজকে নাটকটার কোনো। এই নাটকটি বিচারের ঊর্ধ্বে, রিক্রেশন ক্লাবের কাছে এই নাটকটির কোনো বিচার করা যায় না। তো আমি একটি স্মারক রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে যখন আছে, এদের কচি কাচাগুলোর হাতে তো অবশ্যই তুলে দেব। তুলে দেওয়ার জন্য আমাদের এজিএম আইসি সাহেব সৌরভ নায়ক সাহেব আছেন, সাহেবকে বলবো আপনি এসে এদের হাতে একটি ছোট্ট স্মারক তুলে দিন। এদের কাছে স্মৃতি হয়ে থাকবে, কেন আর 2 বছর পর হয়তো এরা নাটক করতে পারবে না, বা আরো একটু বড় হয়ে গেলেই নাটক করবে না। এইগুলো এদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এবং একাই তো না দেওয়া যাবে না, আমি আমাদের সহসাধারণ সম্পাদককে একটু মঞ্চে আসতে অনুরোধ করবো সাহায্য করার জন্য। অনেকজন আছে। আচ্ছা, একজনের নাম বলিনি, আমার মেয়ে এসে অভিযোগ করলো, আমার বউ মানে আমার স্ত্রী পাপিয়া মণ্ডল, তার ভূমিকার কোনো শেষ নেই। তো যাই হোক, তো তার ভূমিকার সত্যি কোনো শেষ নেই এই নাটকের জন্য। আচ্ছা, আর একটা অনুরোধ, রাজীব বললো, তপনবাবু আপনি বলবেন, হ্যাঁ আমরা একটু শুনতে চাই। আমরা একটা অসাধারণ সুন্দর নাটক দেখলাম। পরিচালক যা বললেন পুরোপুরি আমরা মনে হয় সেটা অনুধাবন করতে পেরেছি, উনি যা বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। আর বাচ্চারা যা অভিনয় করেছে সেটা তো বলা কওয়ার ঊর্ধ্বে। একবার সবাইকে অনুরোধ, সবাই একবার দাঁড়িয়ে উঠে হাততালি দিন প্লিজ, প্লিজ সবাই একবার দাঁড়িয়ে উঠে হাততালি দিন এদের জন্য, সবার জন্য। অসাধারণ সুন্দর নাটক, অসাধারণ সুন্দর, এদের তুলনা হয় না। সবাইকে বলুন এরকম একটা সুন্দর নাটক যেন আমরা আবার দেখতে পাই, আবার দেখতে পাই। ক্লাবকে আমার অনুরোধ, আবার সময় পেলে যেন এই নাটকের আবার পুনরাবৃত্তি হয়, বা বাচ্চাদের নিয়ে পরিচালক যেন আবার এইরকম একটা নাটক করেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আহারে শৈশব নাটকের পরিচালক দীপনারায়ণ মণ্ডলের হাতে স্মারক তুলে দিচ্ছেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এজিএম আইসি সাহেব মাননীয় সৌরভ নায়ক মহাশয়। এবার সকলের হাতে একটি করে আমরা স্মারক তুলে দেব।
আমি এবার আমাদের নাট্য বিশ্লেষক মাননীয় তপন চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেব। দীপনারায়ণ মণ্ডল বলেছে তাই কিছু বলুক উনি, কোনো বিচার নয় এটা নিয়ে। নমস্কার, একদম ঠিক কথা। যে গুরুত্ব দিয়ে আমরা সবাই এই কাজটাকে সম্পন্ন করলাম, সবাই মানে শুধু দীপনারায়ণ মণ্ডল স্বীকার করেছে একা নয়, যারা মঞ্চের পেছনে তারা তো আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের পাঠিয়েছেন, আপনারা দর্শক হয়ে উপভোগ করার থেকে এই যে দর্শক হয়ে সহযোগিতা করার, নাহলে নাটক মঞ্চায়ন হয় না। ফলে আমরা সবাই ইনভলভ। প্রসঙ্গক্রমে বলতে হয়, গত 10 বছর থিয়েটারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি ছোটদের নিয়ে কাজ, এবং সেই কাজটা আমি করে যাই। দীপনারায়ণ দার সঙ্গে এই ছোটদের কাজ করতে করতেই আমার পরিচয়। যে গুরুত্ব দিয়ে আপনারা এই কাজটা করছেন, আমি দুটো তথ্য দেব। মনোবিদরা বিশ্লেষণ করে বলেছেন 2030 সাল আর মাত্র 4 বছর পরে আমাদের দেশের প্রতি 3টি শিশু কিশোরের মধ্যে একজন অটিজমের শিকার হবেই। এটা পরিসংখ্যান, খেয়াল করবেন, প্রতি 3 জনে একজন হবে। আমরা অটিজম বলতে বুঝি ওই হাত পা বেঁকে যাওয়া, কথা বলতে না পারা, চলতে না পারা, কিন্তু কিছু অটিজম আছে মনোবিদদের বিশ্লেষণে যেটাকে সেমি অটিজম আমরা খেয়াল করি না। বাচ্চা জেদি, বাচ্চা যখন তখন কিছু ভেঙে ফেলে, মোবাইল না পেলে আত্মহত্যা করে, এগুলো সব অটিজমের লক্ষণ। বা কোনো বাচ্চা কোনো এক ঘটনা, এটা নিউরোলজিক্যাল এফেক্ট, প্রচুর পড়ছে, পড়া ছাড়া কিছু, ওটাও অটিজম। এগুলোকে সেমি অটিজম বলা হয়। তো আমরা অদ্ভুত, এর সমাধান কোথায়? মনোবিদরা বিশ্লেষণ করে বললেন, আপাতত আমাদের যা পরিস্থিতি, এই দীপনারায়ণ দা এখনই বললেন না যে আমরাই আমাদের বাচ্চাদের শৈশবটাকে শেষ করে ফেলছি, আমরা পরিস্থিতির শিকার, নিরুপায়। এটা মনোবিদরাও দেখেছেন, অনুভব করেছেন। তার একটা সমাধান অদ্ভুত দিয়েছেন। বলছেন আপাতত আমাদের কাছে খেলার মাঠ হারিয়ে গেছে, খেলার সময়টা হারিয়ে গেছে, কারণ আমাদের মানুষের এই যে হিউম্যান লাইফটা না, ওই কিশোর বয়স, যুবকের আগে পর্যন্ত খেলতে চায়, দেখবেন। আর কিশোর পেরিয়ে গেলেই পড়তে চায়, জানতে চায়। আর যুবক পেরিয়ে যখন প্রৌঢ়ের দিকে যাবে তখন ও জানাতে চায়। আর যখন বৃদ্ধের দিকে যায় তখন সে কি করে না, মনে করে আমার অনেক কিছু জানা বাকি, আমি কিছুই জানতে পারি না। তখন দেখবে একটা আধ্যাত্মিক একটা ভাব মনের মধ্যে জেগে যায়, যেটাকে পায় সেটা। এটা হচ্ছে মানুষের লাইফ সাইকেল। তাহলে প্রথম আপনারা কি করছেন, আমরা মানে আমি আপনি নয়,
আমাদের এটা পরিবেশটা প্রথম শিশু কিশোরের যে মনোবিকাশের খেলাটা কিন্তু আমরা এখন বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে প্রথম। তাহলে তার সলিউশন, আমরা তো খেলার মাঠে এখন পাঠাতে পারবো না। 24 ঘন্টার 18 ঘন্টা আমরা কিন্তু একাডেমিক হয়ে থাকি, স্কুলের বাইরে টিউশন। তাহলে কি করে হবে? তখন তিনি বলছেন আপাতত হাতের কাছে সলিউশন বাড়ির কাজ করাতে হবে। আমার একটা লিস্ট আছে, 6 বছর বয়সে কি করবে, 6 থেকে 10 কি করবে, 10 থেকে 15 কি করবে। বড় অদ্ভুত জিনিস, ওই 6 থেকে 10 বলছে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো করাতে হবে শুধু ওকে বাঁচানোর জন্যে। আমরা হয়তো এটা মেনে নিতে পারবো না, একটি আধটি সন্তান কি করে হয়, কিন্তু ওকে বাঁচানোর জন্য, এটা মনোবিদদের বিশ্লেষণ। মানে আমরা যারা নাট্যকর্মী আমরা খুব ঘাবড়ে গেলাম। এই যে নান্দিকার থেকে একটা বড় কাজ হচ্ছে, এইটা নান্দিকারের কাজের অংশ দীপদা জোগাড় করেছে। আমরা নাট্যকর্মীরা খুব ঘাবড়ে গেলাম। তাহলে আমরাও তো ছেলে মেয়েদের একটা টেনে এনে নাটকের মধ্যে নানা রকম চরিত্রের আবেগটাকে ওর প্রকাশ করিয়ে ওকে একটা স্বাভাবিক মনুষ্যত্বের দিকে নিয়ে যাচ্ছি আমরা। আমাদের তাহলে কোনো কাজ নেই? এই প্রশ্নটা আমাদের নাট্যকর্মীদের ছিল। বলছে তোমাদের উদ্দেশ্যটা ছিল ভালো, কিন্তু তোমরা ফেল করে গেছো। কি মানে তোমরাও একাডেমিক হয়ে গেছো। কিরকম না, তোমরা দেখবে তুমি নাটকটা বোঝো বলে ছাত্ররা আসে, আর ছাত্ররা এলে ওরা তো ছাত্র, তুমি মাস্টারি করতে থাকো। ঠিক যেমন করে আমাদের স্কুল চলছে, যেমন করে টোটাল সেশনটা চলছে, বাচ্চা যাবে স্কুলে মাস্টারের কাছে। একে ব্রাজিলের দার্শনিক পাওলো ফ্রেইরি বলছেন ব্যাংকিং এডুকেশন। ব্যাংকে যেমন টাকা থাকে প্রয়োজনে আপনি তুলে নেন, স্কুলে শিক্ষা আছে, আপনার বাচ্চা যাবে নিয়ে আসবে, আপনি হেল্প করবেন, বাচ্চা ক্রমশ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 11, 12 গ্র্যাজুয়েট এইসব হতে থাকবে। বলছে ওটা হয় না। বলছে তোমাদের থিয়েটারে এগুলো ঢুকে গেছে, যার জন্য ওটা আমরা সলিউশন বলে ভাবছি না। একজন ডিরেক্টর চাপ দিয়ে করাবে এইটা বলার, বাচ্চারা তৈরি হয়ে যাবে। ওরা খুব অনুকরণ প্রিয় এবং খুব করে ফেলতে পারে, ভালো অভিনয় করে ফেলতে পারে। ফলে মাস্টার সেই মাস্টারিটাই চালালো। বলছে ওটা হবে না। উনি তখন একটা এক্সাম্পল দিন। আমরা এখনো বিশ্বাস করতে পারবো কিনা জানি না, এখানে অনেক অভিভাবক আছেন। পাওলো ফ্রেইরি তার প্যাডাগজি অফ দ্য অপ্রেসড বইয়ে পরিষ্কার বলে দিয়েছেন আমাদের ভুলটা কোথায়। না, আমরা স্কুলের সিলেবাসটা তৈরি করে কে? আমাদের হচ্ছে বিজ্ঞজন। রাজ্য সরকার কেন্দ্র সরকার একটা কমিটি তৈরি করে, তারা স্কুলের সিলেবাসটা তৈরি করে। বলছেন না, স্কুলের সিলেবাস তৈরি করবে বাচ্চারা। ভাবা যায়। উনি কিন্তু তার বইয়ে ডিটেলস দিয়েছেন, সেটা অন্য আলোচনার বিষয়। যেটা আমি বলতে চাইছি, আমাদের ভবিষ্যৎটা কিন্তু এরকম। সব থেকে আরো আশ্চর্যের কথা, আমাদের এই নাটকের 27শে মার্চ হচ্ছে বিশ্ব নাট্য দিবস। ওই দিন পৃথিবীর বিখ্যাত কোনো একজন নাট্যকারের একটা বাণী আমাদের মানতে হয়। 2018 সালে 27শে মার্চ আমাদের ভারতবর্ষের একজন নাট্য ব্যক্তিত্ব রামগোপাল বাজাজ, তার একটা মেসেজ সারা ওয়ার্ল্ড মেনে নিয়েছে। সে মেসেজটা কি জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সে মেসেজটা হচ্ছে, সারা ওয়ার্ল্ডের নাট্য ব্যক্তিত্বরা দেখেছে এখন নাটকে, যারা কলকাতার একটু নাটক দেখেন দেখবেন এখন কোনো বিষয়ে ভালো থাকে না। একসঙ্গে 50 জন মঞ্চে ঢুকে যাচ্ছে, নাচছে গাইছে, মানে ফর্ম নিয়ে ভাবছে কেমন করে নাটককে নান্দনিক করা যায়, কেমন করে নাটককে আরো দর্শক আনা যায়, এইসব ভাবনা চলছে। নাটক শেষে যখন বাড়ি ফিরে যাচ্ছি, কি পেলাম? আমার হাত কিন্তু শূন্য। এটাকে বলা হয় কন্টেন্ট জিরো, ফর্ম খুব হাই। রামগোপাল বাজাজ বলছেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপ করে গেছে, ফর্ম নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা ভাবো কন্টেন্ট নিয়ে। আর কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কন্টেন্ট এমনি এমনি আসবে না। কন্টেন্ট মানে নাটকের বিষয়। কালকে একটি ভালো নাটক আমরা দেখেছি, উদ্বৃত্ত। এই যে বিষয়, আমাদের যতক্ষণ নাটকটা দেখছিলাম ভেতরটা নাড়াচাড়া দিয়ে চলছিল। এই বিষয়কে জোর দিতে হবে। তারপরে তিনি বলছেন এই বিষয় তোমাদের সম্ভব নয়। ভাবুন, কন্টেন্ট
আমরা নাটক করি, আমরা তৈরি করতে পারবো না। তাহলে কে তৈরি করবে? উনি তার সলিউশন দিচ্ছেন, বলছেন ছোটরা। বড়রা নাটক করবে, ছোটরা বিষয় দেবে, ভাবা যায়? লাকিলি 2019 সালে মিনার্ভা থিয়েটার একটা সেমিনার হয়েছিল আমাদের ইন্ডিয়ান বেসিসে। সেখানে আমি উপস্থিত ছিলাম, ভদ্রলোক ছিলেন, আমি তো মুখিয়ে বসেছিলাম। আমাদের একটা ওনার বক্তব্যের পর একটা সেশন হয়, কি বলো, তোমাদের কি বলার আছে? আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলছিলাম, স্যার আপনি এটা বলছেন কি করে, ছোটরা আমাদের কন্টেন্ট দেবে? তখন তিনি এই কথাটাই বলছিলেন যেটা আমি বললাম। বলছে তুমি তো বাচ্চাদের নিয়ে নাটক করো, মানে কি তুমি মাস্টার? তুমি মাস্টারই করো, তুমি বাচ্চাদের নাটক করতে দাও না। এবং উনি একটা কথা বললেন, আমরা ছোটবেলা থেকে, খুব নিজের জীবন দিয়ে ভাববেন, আমরা ছোটবেলা থেকে না নিজেরা কিছু করিনি, আমাদেরকে করিয়ে নেওয়া হয়েছে। একটু যখন জ্ঞান পড়েছে, বাবা মা বলছে এইটা করো ওটা করো না, স্কুলে গেছি মাস্টারমশাই বলছে এইটা করো ওটা করো না, বড় হয়ে চাকরি করছি বস বলছে এইটা করো এটা করো না। তাহলে আমরা যে বিশেষ বিশেষ পদ পাই সেটা কি আমার কিছু করার না? বলছেন না, তোমার বস তোমার কোয়ালিটি দেখে তোমাকে তৈরি করে করিয়ে নেয়, তুমি তাই একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, কেউ কেউ জেনারেল ম্যানেজার হয়ে যায়। কেউ নিজে কিছু করো না, চেষ্টা করো নিজে কিছু করতে। এই দীপনারায়ণ একটা ওয়ার্কশপে ছিলেন, ও প্রশ্ন করছিলেন যে এখানে তাহলে বাচ্চাদের কি হবে? বলে না কিছু তো হবে না। বলে সে কি করে হয়? বাচ্চাগুলো এসছে, বলে ওরা তো কিছুটা করবে। মানে না, ওরা কিছু করবে না, ওরা আমাদেরকে করাবে। সেরকম করে তার ওয়ার্কশপটা করছিলাম কোলাঘাটে। এই হচ্ছে ব্যাপার। অনেক যেহেতু এই কাজটা নিয়ে থাকি, আমি খুব আবেগের সঙ্গে বলে ফেললাম। আপনি ঠিকই বলেছেন, এদের বিচার করতে নেই, এদেরকে মাঠ ছেড়ে দিন, মঞ্চ ছেড়ে দিন। এরা কি করে? খুব মজা লাগছিল না? ও কিছুতেই চরিত্রে মিশতে পারছে না, উল্টো দিকে তাকিয়ে হাসছে, এত মজা লাগছে। এটাই তো দরকার। একটা কম্পিটিশনে গিয়েছিলাম, এক মাস্টারমশাই এসে বলছে, স্যার নাটক কেমন হলো? আমি তো বিচারক, না ভালো তো হয়েছে। না বলে, স্যার আর যদি 5টা দিন সময় পেতাম, এদেরকে আমি চাবুক তৈরি করে দিতাম। মানে কি করতেন? মেরে ধরে সাইজ করে দিতেন। হ্যাঁ, না বলে হ্যাঁ আর একটু ডিসিপ্লিন হতো। আমি বলি ওটাই তো অরিজিনাল। ওই পাশে হাতটা ঘেরে ওই পাশে আসছে, এটাই তো অরিজিনাল। এ পার্ট ভুলে গেছে, এই যে বৃদ্ধ, ও উইংসের দিকে তাকাচ্ছে, এটাই অরিজিনাল। রবীন্দ্রনাথ বলছে আমি এই রস উপভোগ করতে পারিনি। তিনি অনেক লেখা লিখেছেন, তারপর বলছেন আমি সুকুমার রায় হতে পারবো না, আমি রাধিকা রঞ্জন মিত্র হতে পারবো না। এই বাচ্চাটা দীপনারায়ণ রা, আমি দীপনারায়ণ রা বললাম কেন, অনেকে আছে আপনার সঙ্গে। হ্যাঁ, ফলে আমরা সবাই আছি। এটা খুব আমার মনে হয় কালচারাল সেক্রেটারি একটা বড় কাজ করলেন পাওয়ারে। ফলে ওনার জন্যে, দীপনারায়ণ দার জন্যে আমাদের সবার জন্য একটা হাততালি হয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ তপনবাবুকে, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিশীল নাট্যকুশীলবের সকলকে। আমরা আজকের সদস্য ভিত্তিক নাট্য উৎসবের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। কাল আবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থা আপনাদের সামনে এই মঞ্চে নিয়ে উপস্থিত হবে পুরনো সুবাস।